ইনায়া মির্জা সদ্য ওই নাম দিয়ে একটা সোশ্যাল মিডিয়া সাইটে একটি মেসেজিং গ্রুপ খুলেছে। এটা গতকালই অতি উৎসাহী হয়ে খুলে ফেলেছে সে। এই গ্রুপে সংযুক্ত করা আছে এই প্রজন্মের মানুষদের। বড়রা বাদ ইনায়ার কাছের মানুষগুলোকে ইনায়া সংযুক্ত করেছে ইতিমধ্যেই। প্রীতম আহসান, ইহান তাজওয়ার মির্জা, প্রেরণা আহসান, ইনসি রাহ, বিনতে শামীম, মঈন ফরাজি, সেহা, ইরফান মির্জা, আপাতত এই কজনকে। প্রেরণা আর ইরফান মির্জাকে সংযুক্ত করার আগে ইনায়া ইনসি রাহুকে ফোন করে বলেছিল, আপু ঝামেলা হবে না তো? ইনসি রাহু সাফ সাফ বলেছিল, ঝামেলা মানে? প্রেরণা তোর ননদ, ইরফান তোর ভাই, তোর কাছের দুজন, তুই দুজনকে গুরুত্ব দিস তাই অ্যাড করেছিস। যার ভালো না লাগবে সে বেরিয়ে যাবে, এত মিনমিন করছিস কেন? তুই অ্যাড কর দুজনকে। প্রেরণা আপু অযথা কথা শোনালে আমাকে ধরিয়ে দিবি। ইনায়া খুব সাহস করে প্রেরণার অ্যাকাউন্টটা ওই গ্রুপে অ্যাড করে দিয়েছে। যদিও প্রেরণা সবকিছু দেখেও এখনো কিছুই বলেনি। গ্রুপটাতে শুধু ইনায়া আর ইনসি রাহ কথা বলেছে কিছু, বাকিরা এখনো অংশ নেয়নি। ইহান কাজের ফাঁকে একবার চোখ বুলিয়ে দেখেছিল গ্রুপটা। হঠাৎ প্রেরণা আহসানের অ্যাকাউন্টটাকে দেখে ইহান চেয়ে রয় বৃত্তাকার প্রোফাইলটার দিকে। ছবিটা শুদ্ধর। ইহান খুব কৌতূহলী হয়ে আইডিটা স্টক করেছে এই প্রথমবারের মতো। এর আগে একবার ভেবেও দেখেনি এসবের কথা। কিছুই নেই প্রোফাইলে। মোটামুটি মানের বিজনেস ওম্যানের ব্যক্তিগত আইডিটা তার পরনের মলিন শাড়ির মতোই সাদামাটা। অবশ্য ইহানের মনগুলোও এমন। ওরা কখনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সাইডে নিজেদের ছবি দেয় না। ইহান শুদ্ধর ছবিগুলো জুম করে দেখে দীর্ঘ সময়, তারপর প্রেরণার প্রোফাইল থেকে বেরিয়ে যাওয়ার আগে তার হাত থামে। আচমকা কি মনে করে ইহান একটি কাণ্ড করে বসে। প্রেরণাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ইহান। পর মুহূর্তেই চোখ বড় বড় করে নিজেকে উপলব্ধি করে। এটা কি ছ্যাবলামি ধরনের কিছু করে ফেললো সে? উনি কি ইহানকে ছ্যাবলা ধরনের পুরুষ লোক মনে করবে? ভীষণ অস্বস্তিতে পড়ে ইহান ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে গিয়ে দেখলো বড় পাপা, পাপা, ছোট বাবা, বড় মা, ছোট মা সবাই প্রেরণার বন্ধু তালিকায় আছে। ঋতুর অ্যাকাউন্ট থাকলে হয়তো ঋতুও থাকতো। ইহান থামলো। একটা স্বস্তির শ্বাস ফেলে ভাবলো, ছ্যাবলা কেন ভাববে? সে তো রিলেটিভ। শেষবারের মতো ভেবে ইহান বন্ধু রিকোয়েস্ট ক্যান্সেল করলো না আর। আজ বেশ গরম পড়েছে সকাল থেকে। এছাড়াও বিভিন্ন কারণে ইহানের মেজাজটা ঠিক নেই। কিছুক্ষণ এমনি এমনি কাটিয়ে দেয় পার্টি অফিসে। তারপর মঈনের পার্সোনাল নাম্বারটাতে কল লাগায়। মঈন কলটা রিসিভ করতে ইহান বলল, আমি ভাবিনি তোমার ফোনটা খোলা থাকবে। হ্যাঁ, এসব খোঁজানোর জন্য খুলেছি মাত্র। কিছু বলবে? কি হয়েছে মঈন? আর ইউ শিওর তুমি ব্রিফিং করবে? কেন নয় ইহান? মঈন লিয়াকত চৌধুরী এমনিতেই তোমাকে খোঁজায়। কাম অন ইহান, তুমি এটা বলছো কারণ এটা রিস্কে? কারণ আমি তোমার বোন জামাই? না তো ঠিক তুমিই বলতে আমাকে এটা করার জন্য। ইহান চুপ করে থাকে। মঈন হেসে বলে, আমি বুঝে নেব। এমনিতে আমি সবগুলো জেলাতে ঘুরে ঘুরে চাকরি করার মনস্থির করেছে, রাখছে। সোজা সাপটা কথাটা বলে মঈন কল কাটলে ইহান কিছুক্ষণ থম মেরে বসে থাকে। মঈনের কথা শুনে আজ হঠাৎ খুব করে একজনের কথা মনে পড়ে গেল ইহানের। তার স্যার, যে ঠিক মঈনের মতো ছিল নিজের পেশায় বেপরোয়া। বড় বাবার পরে ইহান যার কথা, যার জীবনবোধ নির্দ্বিধায় গ্রহণ করত, যাকে ইহান 3 বছরে ভীষণ মান্য করত, হুট করে তীব্র অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল মনটা। ইহান মাথা থেকে ছেড়ে ফেলতে অন্য কোথাও মন দিতে চাইল। তাকালো সিসিটিভি মনিটরের দিকে। হুট করে ইহান ধমকায় গেটের বাইরের ফুটেজটা দেখে। আজ কি বার? ইহান ফোনে দেখলো আজ সোমবার। হিসেব মিলিয়ে বুঝলো আজ প্রেরণার এখানে থাকার কথা। তবে এই সময়ে কোথায় যাচ্ছে? পা মাথা দেখলো প্রেরণাকে ইহান। জুম করে দেখলো ফুটেজ। শাড়ির আঁচল দিয়ে বারবার কপালের ঘাম মুছে নিচ্ছে আর কেমন হাঁসফাঁস করছে দেখে মনে হলো ভদ্রমহিলার শরীর খারাপ। ইহান জানে। ওকে কিছুক্ষণ দেখে অন্তরকে বলল, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো কোনো অসুবিধা হয়েছে কিনা। অন্তর উঠে দাঁড়ানোর আগেই ইহান বলল, তুই থাক, আমার নিচে কাজ আছে, আমি যাচ্ছি। ওরা সাংগঠনিক কাগজগুলো নিয়ে এলে অফিস তালা মেরে যাবি। ইহান গাড়ির চাবি নিয়ে চলে গেলে অফিসের ছেলেগুলো ছুটে এসে সিসিটিভি মনিটরের সামনে বসে পড়ে গোল করে একজন আরেকজনকে খুঁচিয়ে বলে, এই ভাই আর বাবুর্চি আপা, কেস কি? আমার না আগে থেকেই সন্দেহ হয়েছে কিছু চলে।
ভাই, আই জাস্ট কান্ট বিলিভ ভাইয়ের এই মহিলাকে পছন্দ। অসুবিধা কি? সুন্দর তো মহিলা। সুন্দর, তবে ভয়ঙ্কর। ভাইয়ের রুচি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। ওরা কেউ কেউ হাসছে, কেউ কৌতূহলী হয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে, দেখছে ভাইয়ের কাণ্ড। ইহান গিয়ে গেটের বাইরে পা রাখতেই প্রেরণা ক্লান্ত মুখটা ঘুরিয়ে ওকে দেখলো, পরপর সালাম দিল। ইহান গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, আপনার স্কুটি কোথায়? আনিনি আজ। ইহান দেখলো কণ্ঠস্বরও ভীষণ দুর্বল প্রেরণার। আশেপাশে তাকিয়ে ইহান বলল, আজ ক্যাব পাবেন না হয়তো। আজ শহরে মোটামুটি ঝামেলা চলছে, জানেন না? প্রেরণা কেমন রুগ্ন কণ্ঠে বলল। ও তাই নাকি? আসলে খেয়াল নেই, প্রীতমকে কল করছি। ইহান ওর হাতের মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, ওকে কল করতে হবে না, আমি ওদিকে যাচ্ছি, আপনি আসুন, আপনাকে ড্রপ করে দেব। খুব বেশি ভাবলো না প্রেরণা। তার মনে হচ্ছিল সে ভিড়মি খেয়ে পড়ে যাবে এক্ষুনি। ইহান গাড়ির দরজা খুলে দিতেই প্রেরণার শাড়ির আঁচল সামলে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পেছনের সিটে মাঝ বরাবর বসলো। ইহান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফ্রন্ট মিররে এক পলক দেখলো মহিলাকে। জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে উদাস চোখে। যে চোখ দুটোতে ডুবে যাওয়া যায়, ওই চোখে উদাস দৃষ্টি। খানিক বাদে আশেপাশে তাকিয়ে প্রেরণা বলল, আজ কি হয়েছে শহরে? লাবিব চৌধুরী অ্যারেস্ট হয়েছে। দ্য আওয়ার্সে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে গত রাতে। প্রাথমিক তদন্তে ওর নাম উঠে এসেছে। ওর দলীয় ছেলেরা ঝামেলা করছে শহরে। প্রেরণা সিটে গা এলিয়ে দিয়ে আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখে। ইহান দেখলো অনেকটা সংকোচ কাটিয়ে বলল, সুগার ফল করছে? না, আপনি প্লিজ শুদ্ধর স্কুল হয়ে যান, ওকে পিক করতে হবে। গাড়ি একটানে শুদ্ধের স্কুলের অপোজিটে দাঁড় করিয়ে ইহান প্রেরণার দিকে ঘুরে দেখলো প্রেরণা নামছে। সে বলল, আপনি বসুন, আমি নিয়ে আসছি। শুদ্ধর স্কুলে ছুটির ঘন্টা বাজছে। গেটের কাছে গুটি গুটি পায়ে শুদ্ধ এগিয়ে আসতে ভিড়ের মধ্যে থেকে ছো মেরে ইহান ছোট্ট মানুষটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ চমকায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান হেসে বলে, হ্যালো, ভয় পেয়েছো? শুদ্ধ মাথা নাড়ে, সে ভয় পায়নি। ইহান ওর কপালে কপাল ঠেকিয়ে আদর দিয়ে বলল, চলো, মাম্মা আছে গাড়িতে। শুদ্ধ বিস্ময় ভাব কাটিয়ে মুখটা হাসি হাসি করলো। ইহান আঙ্কেল তার সব থেকে পছন্দের আঙ্কেল, সে দেখলেই খুশি হয়ে যায়। শুদ্ধকে গাড়িতে বসিয়ে দিয়ে ইহান পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আইসক্রিম এনে ওকে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চলছে, শুদ্ধ আইসক্রিম খাচ্ছে। প্রেরণার শরীর খারাপ নিয়েও শুদ্ধের ব্যাগ হাতিয়ে ওর হোমওয়ার্ক ডায়েরি দেখছে। আর ইহান ফ্রন্ট মিররে দেখছে মা ছেলেকে বারবার। হঠাৎ প্রেরণা কি মনে করে মাথা তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ইহানের মুখটা থমথমে হলো অস্বস্তিতে। সে এত ছ্যাবলা হয়েছে এটা ভেবেই ফর্সা মুখটা মলিন হলো মুহূর্তেই। চোখ নামিয়ে স্বামীনের দিকে তাকায় ইহান। মনে মনে ডিসেন্ট মির্জা নিজেকে কিছু ডিসেন্ট গালিও দেয় এমন অকাজের জন্য। খানিক বাদে প্রেরণা আচমকা বলল, আপনার ভাই শুদ্ধ হয়েছে? প্রশ্নটি শুনে ইহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও আগাগোড়া অশুদ্ধ ছিল না তো, ব্যাপারটা ছিল ওর রাগ নিয়ে, ওটা কন্ট্রোল করতে পারতো না। আপাতত দেখছি ও বেশ পরিবর্তন। আই হোপ সব ঠিক হবে। প্রেরণা আর কথা বাড়ায় না। গাড়ি প্রেরণাদের অ্যাপার্টমেন্টের সামনে থামলে ইহান নেমে দরজা খুলে দেয়। তারপর কোলে তুলে নেয় শুদ্ধকে। ধীরে ধীরে প্রেরণাও নামে, তার কেমন গা গুলোচ্ছে। নেমে গাড়ির দরজায় হাত দিয়ে ভর দিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সামনে পা ফেলতেই মাথাটা চক্কর দিল হঠাৎ। ইহান দ্রুত তার বলিষ্ঠ হাতে খপ করে প্রেরণার ডান হাতটা ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব প্রেরণা এক ঝটকায় ইহানের হাত সরিয়ে পিছিয়ে গিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়ায়। হাঁসফাঁস করছে প্রেরণা। ইহান চমকে গিয়ে বিমূঢ় চেয়ে রয় ভদ্র মহিলার মুখের দিকে, আবার তাকায় নিজের হাতের দিকে। ঘটনাটা ব্রেনে প্রসেস করতে না করতেই তার মাথায় হুট করে এলো মঈনকে বলা সেই কথাটা। এক অসম্ভবের প্রেমে হয়তো পড়েছি, হয়তো না। আমি না আসলে কনফিউজড। এটা ইনফ্যাচুয়েশন হতে পারে, আমি সঠিক ব্যাখ্যা খুঁজে না পাওয়া অবধি এগোতে চাই না। হয়তো এগোনো হবে না কখনো।
আসলে এগোনো হবে না ইহানের এগোনো যে ঠিক হবে না এটা ভদ্রলোক ইহান তাজওয়ার বুঝতে পারে। এই ভদ্রমহিলা বুঝিয়ে দেয়। কিছুক্ষণ প্রেরণাকে দেখে ইহান পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে ইনুকে কল করে বলে, মিস জেনিকে নিয়ে একটু নিচে আয়। প্রীতম গিয়েছিল একটা সফটওয়্যার কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে। ইনু আর মিস জেনি নিচে আসতেই ইহান বলল, ওনাকে ধরে ধরে নিয়ে যা। ইনু চিন্তিত হয়ে ছুটে আসে প্রেরণার কাছে। এসে ওকে ধরে ইহানকে বলল। তুমি আসবে না? প্রেরণা রুগ্ন দৃষ্টিতে ইহানকে এক পলক দেখে অস্ফুটে বলল। প্লিজ চা খেয়ে যান। গম্ভীর চেহারায় আরেকবার আন্তরিক হেসে ইহান বলল। আরেকদিন। একগাদা কাগজপত্র হাতে সকাল থেকে বসে আছে ইরফান। এগুলো মির্জা এন্টারপ্রাইজের সিমেন্টের ব্যবসার হিসেবপত্র। বহুকাল আগে মির্জা এন্টারপ্রাইজের ব্যবসা ছিল দুটো, আটা মিল এবং স্পাইস। বর্তমানে রড, সিমেন্ট এবং ফেব্রিক্স বিভিন্ন ভিন্ন স্থানে 4টি কারখানা মোট। হেড অফিস একটি, যেখানে ইয়াসার মির্জা এবং ইলহাম মির্জা বসেন। পলিটিক্স থেকে বেরিয়ে ইয়াসার মির্জা বহু পরিশ্রম দিয়ে এত দূর এনেছেন ব্যবসাকে। কাগজগুলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইরফান। অর্ধেক হিসেব দেখছে, বাকিটা দেখতে ইচ্ছে করছে না। বন্ধুরা গ্রুপে অবিরত মেসেজ করছে দেখা করার জন্য। সবাইকে থামিয়ে রেখে নিজেও থেমে আছে ঘরে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। 11টা নাগাদ আলো ঘরে ঢুকে ছেলের হাতে কাগজগুলো দেখে বিরক্ত হয়ে বলল, এগুলো এখন রাখ, আবার বিকেলে দেখিস। ইরফান নড়ে চড়ে বসলো। আলোকে বলল, কই গিয়েছিলে মাম্মা? আর তুমি সকাল সকাল? ওই তো তোদের তালুকদার আঙ্কেলের বাসায় ওনার ছোট ভাগ্নি হোস্টেল থেকে ফিরেছে, ওকে এক ঝলক দেখিয়ে এলাম। তোর তালুকদার আঙ্কেলই সকালে এসে ধরে নিয়ে গেল। মেয়ে দেখছো দাদানের জন্য? দাদান জানে? জানে, শুধু ঢং করে। মইন কথা বলেছিল, মইনকেও থামিয়ে রেখেছে। ব্যাপারটা এখন সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে না বল? ইরফান হাতের কাগজগুলো রেখে সামান্য হাসলো, বলল, দাদানের কোনো পছন্দ আছে কিনা জানতে চেয়েছো কখনো? বলে না কিছু। জানিস, একদিন আমাকে বলেও ছিল একটা মেয়েকে অল্প স্বল্প ভালো লেগেছে। মেয়েটার চোখ সুন্দর, নীল সমুদ্রের মতন। আবার বলে ও ঠিক বুঝতে পারে না এটা ভালো লাগা নাকি অন্য কিছু। সুন্দর নীল চোখের কথা শুনেই প্রেরণা তা বিশিষ্ট জ্ঞানী আপার রাগি রাগি জুতো হাতে নেওয়া মূর্তিটা ভেসে ওঠে ইরফানের। ইরফান চোখ বড় বড় করে উচ্চ শব্দে হেসে ফেলল হঠাৎ। আলো অবাক হয়ে বলল, হাসছিস কেন? তুই জানিস কিছু? নকল হাই তোলার ভান করে ইরফান আড়ামোড়া ভেঙে বলল, আমি কি করে জানবো যেখানে দাদানই বুঝতে পারছে না? আগে দাদান জানুক, তারপর থেকে আমিও জানবো, তারপর তোমাদের জানাবো। ইরফানের রহস্য করে কথাই বিরক্ত হয় আলো। সে চুপ করে আছে। ইরফান বলল, এত প্যারা খেও না, এত মেয়ে বাছাবাছি করার কিছু নাই। এমনিতেও তোমার গুড বয়ের বৈবাহিক কপাল খুব খারাপ দেখতে পাচ্ছি। মানে এমন কথা কেন বলছিস? আলো অবাক হয়ে জানতে চাইল। ইরফান তার স্বভাবসুলভ কিছুক্ষণ হেসে ফাজলামির সুরে গান ধরল। কারণ ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জুটে না। আলো হেসে ফেলল হঠাৎ। হাসতে হাসতে চোখের কোণে পানি এসে যায়। হাসি থামিয়ে বলে, একটা গান শোনা বাবা। অবাক হলো ইরফান। বলল, গান শুনবে তুমি? হ্যাঁ তো, তোর মায়ের সাথে ঝগড়া করে ছোটবেলায় তোকে গান শিখিয়েছে কি শুধু শুধু? বলেই উঠে দাঁড়ায় আলো। পরীকে ডেকে আনে। পরী আর চেম্বারে যায়নি, শরীরটা খারাপ বিধায়। দুই যা মিলে গুছিয়ে বসলো ছেলের গান শুনতে। বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। ঋতু নিচে ব্যস্ত ইলিশ পোলাও করতে। ইরফান গিটার নিয়ে এসে ভদ্র মতন বড় মা ছোট মায়ের সামনে বসে পড়ল। কিছু মুহূর্ত পরে এক অন্যরকম ইরফান দু চোখ বন্ধ করে নিয়ে গান ধরল। আলো আর পরি দেখছিল চোখ বন্ধ করে গান গাইতে থাকা উগ্র ছেলেটাকে। কণ্ঠে যার এত সুর। গান শেষ হবার সাথে সাথে আলো বলে উঠল, তুই রবীন্দ্রসঙ্গীত কবে থেকে ট্রাই করছিস? তোর তো গাইতে ভালো লাগতো না। হাসলো ইরফান সামান্য। বলল, মাঝে মাঝে করা হয়, ভালোই লাগে এখন। পরি বলল, তুই এটার আরেকটু তালিম নিতে পারতিস, দারুণ হবে বাবা। ঋতু কান্না সেরে উঠে দোতলায় এসে ইরফানের ঘরে ঢুকে বলল, ফ্রি আছিস? একটু ইসির অ্যাপার্টমেন্টে যাবি? ওদের জন্য ইলিশ পোলাও বক্সে ভরে দিতাম। ইরফান মাথা নেড়ে ভদ্র ছেলের মতো উঠে দাঁড়ায়। টি শার্ট খুলে একটা শার্ট চাপিয়ে বোতামগুলো সুন্দর করে লাগিয়ে নিয়ে
চুলগুলো ঠিক করে নেয়। পুরো দস্তুর গুড বয়ের ভং ধরে লম্বা কদমে নিচে নামতেই দেখে মোট দুটো বড় বড় বক্স। ইরফান একটা তুলে নিয়ে আরেকটার দিকে তাকিয়ে মাকে বলল, এটা কার? ওটা ইনুদের জন্য। তোর ওটা দিয়ে কোনো কাজ নেই, তুই ইসিরটা দিয়ে আয়, ওটা ইহান দিয়ে আসবে, ও আসছে। মায়ের মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ইরফান চুপচাপ চলে যায়। পেছন থেকে ঋতু গম্ভীর গলায় বলে, বাড়ির গাড়ি নিয়ে যা, বাইক নিবি না। থানা দালানের সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই আজ। লাবিব চৌধুরীকে অ্যারেস্ট করায় তার ছেলেরা খেপেছে। উপর মহল এদের প্রতিহত করতে কোনো ব্যবস্থা নেয়নি। মঈন নিজের ক্ষমতা জাহির করে যতটুকু পেরেছেন বাদ দিয়ে রেখেছে। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্য পাশে থানাও সুরক্ষিত। লাবিব চৌধুরীকে রাখা হয়েছে থানার পুরনো দালানের 4 নম্বর সেলে বসিয়ে। মঈন নিজের কার্যালয়ে বসে এইমাত্র ওসির সাথে কথা বলে ফোন কাটতেই একজন কনস্টেবল ঠান্ডা পানি এনে দিল। মুখে কিছু বলল না স্যারকে। আজ স্যারের মেজাজ একদম ঠিক নেই, একদম না। অযথা ধমক খাওয়ার ইচ্ছে নেই তার। মঈন পানিটা খেলো। বাইরে তখনও শোরগোলের আওয়াজ। ছেলেগুলোর উগ্রতা দেখে মঈনের শরীরে উষ্ণ রক্ত টকবক করে ফুটছে। লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটাকে আজ খুব কাজে লাগাতে ইচ্ছে করছে। থম মেরে কিছুক্ষণ বসে থাকার পরে হুট করে তার অফিসিয়াল ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে লিয়াকত চৌধুরী সালাম না দিয়ে খেপিয়ে উঠে বলল, এই শোনো অফিসার, বারবার আমার ফোন কেটে কিন্তু শুনে যাচ্ছ তুমি নিজের। তুমি ওসিকে বলো এক্ষুনি আমার ছেলেকে ছাড়তে, এক্ষুনি। তো ওটা সাউন্ড যেন না হয়, নয়তো তোমাদের দুজনকে আমি এক হাত দেখে নেব। মঈন কল কাটলো না। লিয়াকত চৌধুরী বলতে থাকে, তোমাকে বলা হয়েছে তো যে অ্যামাউন্ট চাও ওইটাই দেব, শুধু সাংবাদিকের সামনে গিয়ে বলে দিবা উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি লাবিবের বিরুদ্ধে। এই এতটা সততা দেখাইতে আইসো না। তোমার লোভ আছে কি নেই তা আমি খুব ভালোই জানি। ইয়াসার মির্জাকে তেল দিয়ে তার মেয়েকে বিয়ে করছো, কেন করছো জানি না। বলো তো, আমরা লাভ লোকসান তো ভালোই বোঝো। বলো বলো, অ্যামাউন্ট বলো। দুম করে এবার কলটা কাটলো মঈন। কনস্টেবল এসে বলল, স্যার, প্রেস থেকে সাংবাদিক এসেছে। অন্যদিকে তার পার্সোনাল নাম্বারটিতে আইজিপি স্যার ফোন করেছে। মঈন কলটা রিসিভ করলো না। উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে চলে গেল কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে। একটুও ভাবলো না মঈন, একটুও ভড়কালো না। গলায় স্বাভাবিকতা বজায় রেখে সাংবাদিকের সাথে কথা বলে তাদের নিশ্চিত করেছে লাবিব চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলছে। কেবিনে ফিরেই দেখলো আইজিপি স্যার লাগাতার ফোন করছে। এইবার মঈন কলটা রিসিভ করতেই আইজিপি স্যার চেঁচিয়ে উঠল, এই বোকার হদ্দ, তুমি ব্রিফিং কেন করছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? স্যার, বিহেভ ইয়োরসেলফ, আমরা অফিসিয়াল কথা বলছি। ঠান্ডা গলায় জবাবটা দিল মঈন। আইজিপি সানাউল হক মেজাজটা খানিকটা কমিয়ে বলল, মঈন, আই এম সরি, বাট নেক্সট ডে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। ড্রাইভারকে সুপার শপের সামনে গাড়িটা দাঁড় করাতে বলে ইরফান নামলো। গাড়িতে ইলিশ পোলাওয়ের বক্স। নেমেই একটা সিগারেট ধরিয়ে ইরফান ঢুকলো শপে। দেদারসে ধোয়া ছড়িয়ে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করে সামনে এগোয় ডানে বায়ে না তাকিয়ে। ইসির বাসায় যাবে বলে কিছু কিনতে এসেছে এখানে, ফল মিষ্টি টাইপের কিছু। ইরফান যখন হাঁটে তখন ডানে বায়ে দেখার সময় থাকে না ওর। চকিতে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো। ইরফান না তাকিয়েই সরি বলে এগিয়ে যায় সামনে। তার দৃষ্টি আশেপাশে খুঁজছে ইসির জন্য কি নেওয়া যায়। কিছু সময় খোঁজাখুঁজি করে কিছু মিষ্টি আর সফট ড্রিঙ্কস নিতেই পেছন থেকে একটা মেয়ে বলল, এক্সকিউজ মি। ইরফান ঘুরে তাকায়। মেয়েটাকে সে চেনে না, তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। মেয়েটা কেমন লজ্জা লজ্জা ভাব করে বলল, ক্যান আই হ্যাভ ইয়োর নাম্বার? ইরফান সিগারেটটা ঠোঁট থেকে সরিয়ে বলল, কেন, কোন আনন্দে? মেয়েটার সাথে কিছুক্ষণ আগে ইরফানের ধাক্কা লেগেছিল। মেয়েটা বলল, আনন্দ নয়, আপনার প্রোফাইলটা জানতে শুধু। আগে হলে ইরফান দু চারটে গালি অবশ্যই দিত মেয়েটিকে। ইদানিং গালি খরচ করে না ইরফান। এই ধরনের মেয়ে গালাগালির ঊর্ধ্বে। ইরফান শান্ত ভঙ্গিতে বলল, আমার বউ আছে।
একটা মুহূর্তও না দাঁড়িয়ে সোজা হেঁটে ওখান থেকে কিছুটা দূরে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসে ইরফান। সিগারেটটা আবারও দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরে বলে, শালা আমার মতো কালামানিকের কাছে নাম্বার চায়, এর রুচিও জঘন্য। ফিশ মার্কেট এরিয়ায় ঢুকে ইরফান কি মনে করে একটা বড় আর মাছ কিনলো। 8 কেজির মাছটা বড় দেখে ইরফান কিনলো। তার মনে পড়ে ছোটবেলায় বড় বাবা আর সে একসাথে মাছ বাজারে ঢুকে এমন বিশাল সাইজের মাছ কিনে ফুপির বাড়িতে যেত। ফুপি বড় মাছ ভীষণ পছন্দ করত। তার অবচেতন মন ভাবলো ভাইরা হয়তো বোনের বাড়িতে এমন বড় মাছ নিয়ে যায়, এটাই হয়তো ভাইদের কর্তব্য, তাই মাছটা নিয়ে নিল। এই মাছ দেখে ইরশিরা কেমন রিয়াক্ট করবে সেটা ভেবে পৈশাচিক হাসি হাসলো ইরফান। নিশ্চয়ই অকর্মার ঢেকিটা নিজের চুল ছিঁড়বে। ভাই বোনগুলোকে জ্বালিয়ে এত আনন্দ কেন পায় সে নিজেও জানে না। তবে হঠাৎ মনটা উদাস লাগলো ইরফানের। ইনুর জন্য এত বড় একটা মাছ নিতে পারলো না সেটা ভেবে। হলেও তাই। ইনশিরাহ মাছ দেখে ভীষণ রাগারাগি করলো দুপুরবেলা। চেঁচিয়ে বলল, আহাম্মক, তুই এনেছিস, এটা কাটিয়ে আনলি না কেন প্রসেসিং করে? কাটিয়ে আনবো কেন? কাটিয়ে আনলে কিভাবে বুঝতে এটা কত বড় মাছ ছিল? সোফায় গা এলিয়ে দিয়ে ইরফান বলল। ইনশিরাহ কপাল চাপড়াচ্ছে। ইরফান বোকার মতো ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, মাথা ঠান্ডা কর। আমি এই গেলাম আর এই এলাম এটাকে কাটিয়ে। মাথা ঠান্ডা কর ছোট ভাই। মাছটা ড্রাইভারকে দিয়ে কাটিয়ে এনেছে 30 মিনিটের মতো সময় লাগিয়ে। অ্যাপার্টমেন্টে ঢুকতেই ইসি আবারও মাথায় হাত দিয়ে বসে রইল। 8 কেজি মাছ কিভাবে ধুবে বুঝতে পারছে না সে। দেখেই গা গুলোচ্ছে তার। মাছের আষ্টে গন্ধে বমি পাচ্ছে। সদ্য গোসল করে এসেছে সে। ইরফান বোনের দিকে অপরাধীর মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি তোকে চমকে দিতে এসেছিলাম মাছটা। তুই যে কোমায় চলে যাবি সেটা বুঝিনি। স্টুপিড, আমি এগুলো এখন কিভাবে ধোবো? ইরফান মুখে বর্গীয় শব্দ করে বলে, এই তোকে মেয়ে হতে কে বলছিল রে? নারী জাতির কলঙ্ক, সর সামনে থেকে। মাছ ভর্তি ব্যাগটা নিয়ে ইরফান সিঙ্কের কাছে এগিয়ে যায়। ইসি অবাক হয়ে বলল, তুই কি করছিস? ইরফান জবাব না দিয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করেই নিজেই ধুতে শুরু করে দেয় মাছ। ইসি হতভম্ব হয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আহাম্মক সর, আমি করছি। ইরফান আবারও এগিয়ে এলো। দুই ভাই বোন মিলে বহু কষ্টে 8 কেজি মাছ ধুলো। মঈন ইসির গোটা কিচেনটাই নোংরা করে দিল। এরপর ইসি সেগুলো পরিষ্কার করলো আরো এক দফা। অন্যদিকে ইরফান মাছগুলো বক্স ভর্তি করে ফ্রিজে রাখতে বলল, শালা, তোর মতো একটা বোন থাকলে সেই ভাই বুঝে যায় শান্তি কাহাকে বলে। ভালোবেসে একটা মাছ এনেছিলাম, তুই ইতিহাস করে ছাড়লি। এই তোর স্বামীকে আজ আমি একটা স্যালুট করে যাবই যাব। কি নিয়ে ঘর করছে ভদ্রলোক? এদিক থেকে আমার ইনু বেস্ট। মেয়েটা সব দিক থেকে ভালো ছিল, শুধু পি ফর প্রীতমের পাল্লায় পড়ে গোল্লায় গেছে। ইসি কপাল কুঁচকে ফেলে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দ্রুত পায়ে হেঁটে যায় ইসি সেদিকে। বাইরে দাঁড়ান ব্যক্তিটার মুড ঠিক নেই, ভীষণ রাগী লাগছে। আজ থানায় মন মেজাজের ফালুদা হয়েছে বলাই বাহুল্য। কপালের শিরা দৃশ্যমান। রাগে ঘিলু টকবক করে ফুটছে ফরাজির। ক্লান্ত লাগছে শরীরটা, ভীষণ ক্লান্ত লাগছে। ইসি দরজা খুলে দিতেই কি হলো, মানুষটার সমস্ত ক্লান্তি মেজাজ খারাপ নাই হয়ে গেল নিমেষেই। ধীরে ধীরে কপালের রেখাগুলো বিলীন হলো। সামনে হাসি মুখে আবেগময় আমন্ত্রণ নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে। একজন ক্যাটকেটে দৃঢ় মেজাজি অফিসার ঠিক এখানেই শান্ত হয়। বউয়ের মুখ দেখে যদি সে পুরুষ হয়, পুরুষ মানুষ এখানেই শান্ত হয়। এখানেই যদি সে আসলেই পুরুষ হয়, পুরুষতান্ত্রিক সমাজে এমন আহ্লাদিত না মানতে চাওয়া সত্যি কথা আর দ্বিতীয়টি নেই। ইসি হেসে বলল, ইরফান এসেছে। নিচে গাড়ি দেখেছে, মাছ নিয়ে এসেছে, ওকে দিয়ে মাছ ধুয়েছি। মঈন আশেপাশে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, সে মনেও। মি টু, হিয়েট আই জাস্ট লাভ মাইসেলফ। ইসি হাসতে হাসতে দরজা লাগায়। ইরফান ততক্ষণে কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে মঈনকে সালাম দেয়। মঈন ওর সালামের জবাব দিয়ে বলল, করেছোটা কে? এসব কেন এনেছ? তার আগে বলুন এই গাধিকে কেন টলারেট করছেন? ওকে আমার সাথে দিয়ে দিন। আপনি শান্তিতে থাকুন ভাইয়া। মঈন সামান্য হাসলো। ইরফান টিস্যু পেপার দিয়ে হাত মুছে বলল, আমি এখন আসছি। সে কে? খেয়ে যাবে এখন?
মঈন ইসি দুজনে ওকে আটকে রাখতে চাইলেও পারল না। বাড়ির সবাই ইরফানের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে বলে চলে যায় ইরফান তারা দেখিয়ে। ও চলে যেতেই মঈন রুমে ঢুকলো। ইনশিরাহ ঢুকলো তার পিছু পিছু। তখন থেকে খেয়াল করেছে মঈনের মেজাজ ঠিক নেই, মুড ঠিক নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ইউনিফর্মের বোতামে আঙ্গুল রাখতেই হুট করে পেছন থেকে ইসি হাত বাড়িয়ে মঈনের হাত দুটো ধরলো। মঈন ওর দিকে তাকায়। ইনশিরাহ ঘুরে ধীরে ধীরে মঈনের সামনে এসে দাঁড়ায়। অতঃপর খুব যতনে একটা একটা করে মঈনের ইউনিফর্মের বোতামগুলো খুলে দেয়। মঈন তাকিয়ে তাকিয়ে দেখলো শুধু। এমন নরম দুটো হাত খুব যতনে তার ইউনিফর্মের বোতাম খুলে দেবে, এটা মঈনের স্বপ্ন ছিল। বহুদিন পরে যা পূর্ণতা পেল। ইনশিরাহ মঈনের ইউনিফর্ম খুলে দিয়ে রেখে দিয়ে বলতে থাকে, আজ খুব প্রেশার গিয়েছে। ছোট করে জবাব দেয় মঈন। ইনশিরাহর ঘরের মধ্যে পায়চারি করে স্বামীর জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে বলল, ভাত এখনই খাবে? প্লিজ, খানিক বাদে, খিদে নেই। ইনশিরাহ গিয়ে টেবিলে খাবারের বাটিগুলো ঢাকা দিয়ে আসে। এসে দেখে মঈন বিছানায় চুপচাপ শুয়ে আছে। লোকটা ঘরের বাইরে মেজাজি হলেও ইসির সাথে ছিল সবসময় সর্বোচ্চ নরম, সহনশীল এবং খোশ মেজাজি। এভাবে উদাসীন লাগেনি মঈনকে কখনো। ইসি রুমের দরজা ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হুট করে বলে ওঠে, আমার লাইফে কি অনেক ঝামেলা? বাইরে আপনার কর্মক্ষেত্রে কি খুব কাজের চাপ যাচ্ছে? বাড়িতেও আপনার নিষ্কর্মা বউ কি আপনাকে খুব চাপে রাখছে? ঘরে বাইরে কোথাও আপনি একটু স্বস্তিও পাচ্ছেন না? জীবনের চূড়ান্ত হতাশা এসে আপনাকে গ্রাস করেছে? তাহলে এই ভর দুপুরে এক কাপ কফির সাথে হতাশাটুকু গিলিয়ে ফেলার আমন্ত্রণ রইল আপনার। চিনি 2 চামচ তো? মঈন মাথা তুলে দেখলো ইসিকে। ইসির মুখভঙ্গি গম্ভীর, অথচ চোখে মুখে খেলা করছে দুষ্টুমি। মঈন হেসে ফেলল, বলল, 2 চামচ। ইসে দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে বসলো মঈনের কাছে। ক্লান্ত মঈন ওর নরম হাতটা ধরে কাছে টেনে বলল, খুব নাটকে হচ্ছে। ইনশিরাহ হাসতে হাসতে কফির কাপ নিয়ে মঈনের গায়ে মিশে যায়। হাসতে হাসতে বলে, ইটস ওয়ার্থ ইট। প্রেরণা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে খুব কম বিচরণ করে। 2 দিন আগে একবার দেখেছে ইনু তাকে একটি ফ্যামিলি গ্রুপে সংযুক্ত করেছে। সেখানে ইরফান মির্জা আছে দেখে প্রেরণা বেরিয়ে যেতে চেয়েছিল। পরে ইনুর খারাপ লাগবে বলে লিভ নেয়নি। 2 দিন ধরে ওদের 2 বোনের কথোপকথন দেখছে প্রেরণা। প্রথমে বিরক্ত লাগলেও এখন প্রেরণার ভালো লাগে গ্রুপটা। সে কোনো কথা বলে না, যদিও যা বলার ইনশিরাহ আর ইনুই বলে। প্রীতম মঈনও মাঝে মাঝে 2-1 কথা বলে, তবে প্রেরণা, ইহান, ইরফান, সেহা একেবারেই নীরব। অবসরে গ্রুপটাতে ঢুকে ওদের কথোপকথন দেখতে খারাপ লাগে না। প্রেরণার জীবনে কখনো একটা ফুরসত মেলেনি এভাবে আড্ডা দেওয়ার। ইনশিরাহ আর ইনায়াকে দেখলে মাঝে মাঝে অবচেতন মনে প্রেরণা হিংসা করে বসে। আজ ছুটির দিন, সকাল সকাল 10 মিনিটের মতো মোবাইল ঘাটাঘাটি করছে সে। এর মাঝে দেখেছে ইহান তাজওয়ার মির্জা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রেরণা গ্রহণ করেছে। ফোনটা রেখে উঠে প্রেরণা আয়নার সামনে গিয়ে নিজের হাল দেখে। শুকিয়ে পাটকাটি হয়েছে একেবারেই। কদিন ধরে আগের মাপের ব্লাউজগুলোও ফিট হচ্ছে না। এই হাল শওকত দেখলে প্রেরণাকে আস্ত রাখতো না বকে। বিবাহিত জীবনের শওকতকে সেই ছুটি ছাটা মিলিয়ে প্রতি বছর 4 মাসের মতো কাছে পেত। যতদিন শওকত তার কাছে থাকতো তাকে জোর করে রেগে ধমকে খাইয়ে ওজন বাড়িয়েই রাখতো। আর এখন প্রেরণা কখনো কখনো ভুলেই যায় সে আজ সারাদিনে খায়নি। প্রীতম জিজ্ঞেস করলে আন্দাজে বলে দেয়, খেয়েছি ভাই। একটা বড় শ্বাস ফেললো প্রেরণা। শুদ্ধ এলো রঙে পেন্সিল আর ক্যানভাস নিয়ে। রং পেন্সিল আর ক্যানভাস নিয়ে সে ছবি আঁকবে। প্রণমী এলো আপুর কাছে বসে থাকবে। ইনুও পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে বলে প্রেরণার কাছে এলো। তার চুলে তেল দিয়ে দিতে হবে। এত জনকে সামলিয়ে প্রেরণা হাসতে হাসতে বলল, ছুটি নেই, আমার একটু ছুটি নেই তোদের জ্বালাতে। বহুদিন পর ইনশিরাহ ইনুর বাড়িতে এসেছে। প্রায় মাস খানেক পরে তো হবেই। বিয়ে হয়ে গেলে এই এক জ্বালা। যাদের সাথে বেড়ে ওঠা তাদের সাথেও মুখোমুখি যোগাযোগ কত হালকা হয়ে যায়।
ইনশিরাহর পরনে একটা সাদা কালো তাঁতের শাড়ি। এটা আড়ং থেকে মঈন কিনে দিয়েছে গত পরশু। আজই প্রথম পরেছে, কারণ আজ ইনশিরাহর লাইফের বিশেষ দিন। হাতে মিষ্টির প্যাকেটটা সামলে নিয়ে লিফটে উঠতেই দেখলো রাদীপকে। এই রাদীপ ইনশিরাহকে দেখে চওড়া হাসলো। নিজের কপাল দেখে সে মনে মনে পৈশাচিক হাসি হাসে। সে কখনোই লিফটে একা ওঠানামা করে, তাকে সঙ্গ দিতে এমন হুড়পুড়িগুলো আকাশ থেকে নেমে আসে। ইনশিরাহকে রাদীপ মুখ চেনে, মেয়েটা যে প্রীতম ভাইয়ের বড় শালী জানে সে। রাদীপের সিনিয়র সম্ভবত। এই মেয়েটাও মারাত্মক সুন্দরী, ফিগারটা শাড়ির ওপর থেকে আন্দাজ করা যায়। হলিউডের নায়িকাদের মতো স্লিম সুগঠিত, আর মুখটা বাঙালি মেয়েদের মতো শ্যামলা মিষ্টি। ইনশিরাহ টের পেয়েছে ছেলেটার হাবভাব। কিছু মুহূর্ত রাদীপের দৃষ্টি দেখে সে সরাসরি চোখ রাখে রাদীপের চোখে। ইনশিরাহর দৃঢ় চাহনি দেখে রাদীপ দৃষ্টি নামাতে বাধ্য হয়। ইনশিরাহ আর 5টা মেয়েদের মতো না। ঠান্ডা গলায় সোজা সাপটা জানতে চাইল, ভাই কিছু বলবেন আমাকে? না তো। মিনমিন করছে রাদীপ। তাহলে হুতুমের মতো তাকিয়ে আছেন যে? কিছু লেগে আছে আমার মুখে? কালি লেগে আছে? রাদীপ থতমত খায়। এমন ভাবে কেউ তাকে আক্রমণ করবে ভাবেনি। ইনশিরাহ আর কিছু বলল না, নিজের মুখটাকে সংযত করে হন্তদন্ত হয়ে লিফট থেকে বেরিয়ে 8 তলায় নামে। দরজা খুলে প্রেরণা অবাক ইশিকে দেখে অবাক হয়েই বলল, শাড়িও পরতে শুরু করলে? ইনশিরাহ হাসলো। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মাঝে মাঝে, তাও সর্বোচ্চ 30 মিনিটের জন্য। মেজাজ খারাপ হলে একটানে খুলে ফেলি। আপুর গলা পেয়ে ইনু এলো ছুটতে ছুটতে। ইনশিরাহ প্রেরণার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে বোনকে আগলায়। পরপর প্রণবীর মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। মিষ্টির প্যাকেট দেখে প্রেরণা বলল, মিষ্টি কিসের? আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। কোথায়? মির্জা এন্টারপ্রাইজ, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। বেতন 38,000। খুব কম তাই না? পাপা এর বেশি দেবে না বলেছে। প্রেরণা অবাক হয়ে বলল, চাকরি করবে তাও নিজেদের অফিসে? পাপা আমাদের বড় কোনো দায়িত্ব দিতে চাচ্ছে না আপাতত। আগে চাচ্ছে আমরা উপযুক্ত হই যাতে। ইরফানও ইন্টারভিউ দিয়েই ঢুকেছিল, ওর বেতন আমার থেকে একটু বেশি। ইরফানের কথাগুলো স্বাভাবিকভাবেই বলেছিল ইনশিরাহ, কিন্তু দেখলো প্রণবী আর প্রেরণা কপাল কুঁচকে ফেলেছে। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ এখন ভাইকে নিয়ে স্বাভাবিক দুটো কথাও বলা যাবে না এদের সামনে। কি আজব! 3 দিন আগে ইনশিরাহর রেজাল্ট বেরিয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে ফার্স্ট ক্লাসের ঠ্যাংটা কোনো মতে ধরতে পেরেছে। উতরে গিয়েছে সে। এরপর স্বামীর একটুও সময় দেয়নি মেয়েটাকে। মঈনকে কল করে করে পাগল বানিয়ে ফেলেছে। খুব চাপ দিয়েছে যেন খুব দ্রুত ইনশিরাহ মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসে সিভি জমা দেয়। মঈনই ইনশিরাহর সিভি জমা দিয়েছে শ্বশুরদের অফিসে। তারপর সকালে গিয়ে ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ নিয়েছে ইলহাম মির্জা। ইনশিরাহর আগ্রহ আছে, সারাদিন একা একা অ্যাপার্টমেন্টে সময় কাটে না তার। পাপা আর মেজো বাবা কিছু টাকা দিয়েছে একটা ক্যামেরার জন্য। ইনশিরাহ কেনেনি। মঈন বলেছে নেক্সট স্যালারি পেয়ে ইনশিরাহকে ক্যামেরা কিনে দেবে। যেভাবেই হোক লোকটা খুব আশা করেছে তো। এখন বাবার টাকাতে ক্যামেরা কিনে মঈনের ইগো হার্ট হোক সে কোনো মতেই চায়নি। ক্যামেরা ছাড়া দিনগুলো নিরামিষ কাটছিল, তাই চিন্তা করলো অফিসে ঢোকা যাক। আর তাছাড়াও ইনশিরাহর বোরিং দিনগুলো আর একটা দায়িত্ব পালন করতে করতে বেশ কেটে যায়। সেটা হলো ইরফানের 24 ঘন্টার খোঁজ খবর রাখা। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এসব। ইনুদের মিষ্টি দিয়ে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ইনশিরাহ বেরিয়েই ইরফানকে কল দেয়। কলটা রিসিভ হতেই ইনশিরাহ বলে, এখন কই তুই? বিরক্ত হলো ইরফান। হাই তুলে বলল, শ্বশুর বাড়িতে। এটাও দেখাতে হবে। ভিডিও কল দে। ইরফান তখন শান্তি নীরের ছাদে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। ফোনের স্ক্রিনের দিকেই দৃষ্টি রেখে ইশিকে বলল, দেখেছিস মাম্মার শ্বশুর বাড়িতে আমি। আচ্ছা একটা কথা বল, তোকে মির্জা ফ্যামিলি থেকে কত টাকা দেয় রে আমার আপডেট নিউজ পেতে? দম করে কলটা কেটে দেয় ইনশিরাহ। ইরফান তখনও ঠায় দাঁড়িয়ে হাওয়া খেতে থাকে ছাদে। পরপর বুকে হাত বেঁধে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, শালা, এই দুনিয়ার মানুষের একটাই সমস্যা, এদের ভালো মানুষ লাগবে অথচ ভালো হলে কেউ বিশ্বাস করতে চাইবে না। এজন্যই আমি ভালো হই না। বিকেলে গোটা বাড়ি ফাঁকা দেখে ইরফান গায়ে শার্ট
চাপিয়ে নিচতলায় নামে। ঋতু নিচতলায় বসে অলস সময়ে একটা নকশি কাঁথা সেলাই করছিল। ইরফান সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল, তোমার যারা কোথায়? মেয়ে দেখতে বেরিয়েছে? আজকাল 3 যা মিলে 3 বেলা ওষুধের সাথে নিয়ম করে মেয়ে দেখে বেড়াচ্ছ। ঋতু উঠে দাঁড়ায়। ইরফান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলতে থাকে, এত খাটাখাটনি সব বেকার বেকার করছো। দাদা আমার মতো মেয়ে তুলে এনে সারপ্রাইজ করে দেবে তোমাদের 3 যাকে। ঋতু চমকে তাকায়। ইরফান হাসছে। ঋতু কপাল কুঁচকে ফেলে তাকিয়ে থাকে ছেলের দিকে। এই মস্করাটা তার পছন্দ হয়নি। ইরফান হাসতে হাসতে সদর দরজার দিকে পা বাড়ায়। ঋতু গম্ভীর হয়ে বলল, কোথায় যাচ্ছ? অধরা অসুস্থ, সবাই মিলে ওকে দেখতে যাচ্ছি। বিশ্বাস না হলে ইশিকে কল করে আপডেট নিয়ে নাও। দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে ইরফান সোজা চলে যায় নিউ টাউন রোডে অধরার অ্যাপার্টমেন্ট। স্নিগ্ধা, মোমো, স্নেহা, রাফি, নিক্সন ওরা সবাই আগেই পৌঁছে গিয়েছে। অধরার সাথে রিহাব থেকে ফিরে ইরফানের এই প্রথম দেখা। মেয়েটা অসুস্থ, বিয়ের 1 মাসের মাথায় প্রেগনেন্ট হয়েছে। ওর স্বামী একজন নেভি অফিসার, আপাতত শহরের বাইরে আছে। মন টিকছিল না দেখে বন্ধুদের বাড়িতে ডেকে নিয়েছে। বন্ধুরা মিলে আবারও পুরনো দিনের মতো হইচই করলো। ইরফান গান গাইল সবার অনুরোধে। বারবার ঘড়িতে সময় দেখছিল ইরফান। গান শেষে ইরফান উঠল, তাকে বেরোতে হবে। ওর তারা দেখে অধরা সরু চোখে তাকিয়ে বলল, কোথায় যাবি? তোর ভাবিকে দেখতে এসেছি। 5 দিন হয়েছে, অথচ নাদান বউটাকে এখনো দেখাই হলো না। ফাজলামি করে বলেছে ইরফান। মেয়েগুলো অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইরফান হেসে বলে, এমন করছিস কেন? বেশ নেতিয়ে পড়েছে অধরা অসুস্থতার জন্য। তবুও কণ্ঠে ধমক নিয়ে নিক্সনকে বলে, এই তুই এই পাজিকে একেবারে বাড়িতে দিয়ে আয়, এটাকে একা ছাড়িস না। অধরার অ্যাপার্টমেন্ট মানে নিউ টাউন রোড থেকে ধরনী রেসিডেন্সিয়াল এরিয়ায় যেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। ইরফান বাইক চালাচ্ছে খুব স্লো। পেছনে বসে নিক্সন সেই তখন থেকে ওকে বিবরণ দিয়ে যাচ্ছে তাদের কোন বন্ধুরা এখন কোথায় আছে। হুট করে ইরফান ভিন্ন রাস্তা ধরলে নিক্সন চমকে ওঠে। চাপা স্বরে চেঁচিয়ে বলে, এ কি, তুই কোথায় যাচ্ছিস? ইরফান তার স্বভাব মতো অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, আমি আসলেই তোর ভাবিকে দেখতে যাচ্ছি। নিক্সন চেঁচিয়ে ওঠে, মানে কি? তুই প্রীতমের অ্যাপয়েন্টমেন্টে যাবি? ভাই ভাই, তুই এবার আস্ত থাকবি না। ইরফান হেসে ফেলে, হাসতে হাসতে বলে, চাপ নিস না, আমি আমার বউকে দেখে যাব। এটা প্রীতম দূরে থাক, আমার বউই টের পাবে না। বাইকের স্পিড বাড়িয়ে দেয় ইরফান। পেছনে বসে নিক্সন অনবরত চেঁচাতে থাকে, এই ভাই ভাই, দোহাই তোর, আমাকে নামিয়ে দে ভাই, আমাকে ফাঁসিয়ে দিস না আর। ইরফান বাইক না থামিয়ে হাসতে থাকে। নিক্সন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মাম্মা পাপ্পা এমনিতেই তোর সাথে মিশতে দিতে চায় না, সবাই লুকিয়ে তোর সাথে যোগাযোগ করি আমরা। তুই এভাবে সর্বনাশ করিস না ভাই আর আমাদের। ইরফান ওর কথা গায়ে না মেখে এক টানে বাইক উড়িয়ে চলে যায় ছায়ানট একাডেমির সামনে। রাস্তার অপোজিটে হুট করে বাইকের ব্রেক কষে বসে লম্বা লম্বা শ্বাস ফেলে ইরফান। নিক্সন এতক্ষণ চেঁচিয়ে হাঁপিয়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে বলছে, একটা কথা বল, তোর এই মেয়ের সাথে কি, তুই ওকে ভালোবাসিস? না তো, তোর মাথা খারাপ। তবে কি, কে এই মেয়ে তোর? বউ। হেসে জবাব দেয় ইরফান। সোজা উত্তর ইরফানের। নিক্সনের গা জ্বলছে, চেঁচিয়ে বলছে, শালা তুই এমন কেন করছিস? ইরফান হাসতে হাসতে বলে, আহাম্মক, আমি মজা করেছি, এখানে চা খেতে এসেছি আমি। চা? ছায়ানটের সামনে? হুম। কেন, শহরে আর চায়ের দোকান নেই? ওগুলো আমার জন্য নয়। বাইক থেকে নামলো ইরফান। চায়ের দোকানিকে 2 কাপ চায়ের কথা বলে ঘাড় ঘুরিয়ে অদূরে ছায়ানটের প্রধান ফটকে দৃষ্টি দিল। হাত ঘড়িতে সময় দেখে শেষবারের মতো। বিকেল যেই 5টা ছুঁই ছুঁই, ইরফান চট করে হেলমেটটা তুলে মুখটা ঢেকে নেয়। ঘড়িতে যখন সময় 5টা 3 মিনিট, ঠিক তখন ধীরে ধীরে ছায়ানটের প্রধান ফটক থেকে বের হয় প্রণমী মিস জেনির হাত ধরে। ইরফান চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। হেলমেটের কাঁচ গলিয়ে একজোড়া ঈগল চোখের চাহনি নিবদ্ধ হয়ে আছে অদূরে ছায়ানটের গেটের কাছে। মিস জেনি প্রণমীকে যাত্রীর ছাউনিতে দাঁড় করিয়ে ক্যাব খুঁজতে লাগলেন।
একটা সাদা রঙের ধুতি পাজামা, একটি আকাশি শর্ট কামিজ এবং সাদা শিফনের ওড়না জড়ানো প্রণবীর অঙ্গে। চুলের দুপাশে দুটো বেনি, হাতে একটা পার্স ব্যাগ। নিতান্তই বাচ্চা একটা মেয়ে মনে হয়, আর সাজ পোশাক যেন মেয়েটার বয়স বাড়তেই দেয় না। ইরফান দেখছে অনিমেষ, পা থেকে মাথা একটা ফর্সা মুখ, তবে গালের ওই তিলটা দেখা যাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর কানের কাছে তখন প্রেরণার চেঁচিয়ে বলা সেই কথাগুলো বেজে উঠল। তুমি যাকে ব্যবহার করেছো না প্রীতমের থেকে শোধ তুলতে, সেই মেয়েটির ওপর তার 6 বছর বয়সে রেপ অ্যাটেম্প্ট হয়েছিল, যার কারণে আজ মেয়েটির চোখে দৃষ্টিটুকুও নেই। আছে শুধু মানসিক ট্রমা, যন্ত্রণা আর গোটা জীবনের জন্য প্রতিবন্ধী তকমা। তুমি জিতেছো। কে বলে তোমাকে লুজার? প্রীতম চ্যাম্পিয়ন, এসব কে বলে? এবার তুমি জিতলে। একেবারে জায়গা মতো আঘাত করেছো ভাই। প্রীতমকে শিক্ষা দিতে এর থেকে বেস্ট কিছু আর হয়ই না। ইরফান আবারও পা থেকে মাথা তাকালো। সে টের পেল তার আশেপাশের সবকিছু কেমন অন্যরকম। নিক্সন ভয়ে ভয়ে শুধু ঢোক গিলে যাচ্ছে। ইরফান কোনো নড়চড় করছে না। রাস্তা দিয়ে এত এত গাড়ি যাচ্ছে, অথচ ইরফান পলক ফেলছে না মেয়েটির মুখ থেকে। মিস জেনি ক্যাব খুঁজে পাচ্ছে না। এদিকে প্রণবী হঠাৎ পার্স থেকে একটা টিস্যু পেপার বের করে নাকের সর্দি মুছে নিতে থাকে। তার সর্দি কমেনি। হেলমেটের ভিতরে লুক্কায়িত মুখটা তৎক্ষণাৎ কুঁচকে ফেলে ইরফান সেই দৃশ্য দেখে। বিড়বিড় করে বলে, ইসিরে, একে এর জ্ঞানী বোন সর্দি মুছতেও শেখায়নি। ইয়াক। নিক্সন এগিয়ে আসে, বলে, কি বলছিস বিড়বিড় করে? ইরফান জবাব দেয় না। প্রণবীকে দেখতে ব্যস্ত সে, যে মিস জেনির হাত ধরে ক্যাবের দিকে এগিয়ে যাচ্ছে। নিক্সন বলল, মেয়েটার নাম যেন কি, ভুলে গিয়েছি। পা দিয়ে প্রণবী। অস্ফুটে উত্তর দেয় ইরফান। ক্যাবটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই নিক্সন এসে বলল, দেখা হয়েছে তোর একদিনের বউকে, এখন চল সোনা ভাই। ইরফান ঘুরে মাথা থেকে হেলমেটটা খুলে হাতটা চুলে বুলিয়ে বলল, কে বউ দেখতে এসেছে? তুই। আমি এখানে চা খেতে এসেছি। আমি মামা চা দেন তো আরেক কাপ, এটা তো ঠান্ডা হয়ে গেছে বাতাসে। ইরফান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে 3 কাপ চা খেয়ে বাইক স্টার্ট করলো। গন্তব্য সোজা বাড়ির দিকে। গম্ভীর মুখটা, অথচ মুচকি মুচকি হাসছিল। হঠাৎ এসে কল করে রাগি রাগি গলায় বলে, এই তুই কোথায় রে? তোর ভাবিকে দেখতে এসেছিলাম রে। শান্ত স্বরে জবাব দিল ইরফান। ফাজলামি কথা বলিস না, এত বন্ধুদের সাথে আড্ডা দিস না, বাড়িতে যা। কল কেটে দেয় ইনশিরাহ। ইরফান হাসলো, অস্ফুটে নিচু মনে বলল, এই শালা সত্যি করে বললেও কেউ বিশ্বাস করে না। আমি ভালো হয়ে করবোটা কি? একটা অফ হোয়াইট রঙের শার্ট, ব্ল্যাক ফর্মাল প্যান্ট এবং টায়ে মির্জাবাড়ির রকচটা ফাজিল মেজাজি ছেলেটাকে একেবারেই লাট সাহেবের মতো লাগছে। শ্যামবর্ণের মুখটা সময়ের সাথে কৃষ্ণবর্ণের হয়েছে যদিও। চেহারা বেশভূষায় অমায়িক ভদ্রলোকের ছাট। কে বলবে এই 26-এর তরুণ একটা গোটা পরিবারকে চিন্তায় রাখে 24 ঘন্টা? হাতঘড়ি ঠিক করতে করতে গুনগুন করে যখন সিঁড়ি বেয়ে নামছিল ও, মার্জিত বেশভূষায় ওকে দেখে নিচতলায় দাঁড়ানো সিনিয়র 3 মির্জা হাঁ করে তাকিয়ে থাকে। আলো স্বামীদের 3 ভাইয়ের জন্য 3 কাপ কফি নিয়ে আসে। ইরফানের দিকে তাকাতেই মুখ থেকে আপনা আপনি অস্ফুটে বেরিয়ে যায়, মাশাআল্লাহ। ইরফান সবার দিকে তাকিয়ে সামান্য হেসে বড়মাকে অফিস যাচ্ছি বলেই বেরিয়ে যেতে নিলে শামিন হঠাৎ বলে ওঠে, কমপ্লেইন যেন না আসে। ইরফান ঘুরে তাকায়, বলে, আসবে না, মন দিয়ে হিসাব দেখব। তোমার ব্যবহার নিয়ে কোনো কমপ্লেইন যেন না আসে, সেটা বলছিলাম। কফির কাপে চুমুক দিয়ে বরফ ঠান্ডা গলায় শামিন বলে। ইরফান বড় বাবার মুখের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে টিফিন বক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শামিন, ইলহাম, ইসমাম আজ একটু দেরি করে কাজে বেরোবে। গ্রামের বাড়ি থেকে লোক আসবে বংশীয় জমিজমা সংক্রান্ত আলাপ আলোচনা করতে। আলোরা আজ রান্নাঘরে খুব ব্যস্ত। কমসে কম 50 জন মানুষ খাবে দুপুরে। ইরফান অফিসে গিয়ে পৌঁছানোর 5 মিনিট পরে ইসি এলো হাঁপাতে হাঁপাতে। লিফট প্রয়োজনে বন্ধ করে রাখা হয়েছে, তাই 6 তলা অবধি সিঁড়ি বেয়ে এসেছে। ইরফান ওকে দেখে বলল, তুই লেট আর তুই ফাস্ট। এটা ভালো গুণ। হ্যাঁ, তুই তো খুব ভালো ছেলে, খুব ফাস্ট। যেমন তোর জন্মানো ডেটের 2 মাস আগে জন্মেছিলি, মেজমাকে কষ্ট দিয়ে। প্রিম্যাচুর বেবি ইরফান।
ভাইকে ভেঙচি কেটে ইনশিরাহ জবাব দিল। ইরফান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আর তুই খুব ম্যাচিওর। ভিডিও দেখেছি আমি। হ্যাঁ, কে যেন সেদিন বরের কোলে বসে তার গলা জড়িয়ে ধরে চিল্লিয়ে কেঁদেছে আর বলেছে, মাম্মা পাপা দেখো, লোকটা আমার জন্য কাঁদছে। মাম্মা পাপা দেখো, আমি ফাইনালি একটা ন্যাড়া পেয়েছি মাথায় কাঁঠাল ভাঙার জন্য সারা জীবন। ন্যাক্কা। মেয়েদের মতো কণ্ঠস্বর করে ইরফান কথাগুলো বলে উচ্চ শব্দে হাসতে থাকলো। ইনশিরাহ কপাল কোচকে রাগি রাগি চোখে ভাইকে কিছুক্ষণ দেখে হিসাবের খাতায় মনোযোগ দিল। পরপর কম্পিউটারে সেটা তুলে নিল। ইরফান বোনের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল, বড় মা পাঠিয়েছে, এখন থেকে টিফিন আমি নিয়ে আসবো বাড়ি থেকে, তোর কষ্ট করে কিছু বানিয়ে আনতে হবে না। ইনশিরাহ লুফে নিল টিফিন বক্স। মায়ের হাতের রান্না চেয়ে কাজ রেখে গোগ্রাসে গিলতে থাকলো আলোর হাতের মোগলাই পরোটা। এর মাঝে বইন এক ফাঁকে কল করলে ইনশিরাহ ভিডিও কলে দেখালো ইরফান আর সে অফিসে কি করছে। বইন 2 মিনিট সময় দিতে পারলো ওকে, তারপর ব্যস্ত হয়ে পড়ায় কল কাটে। কাজ করতে গিয়ে ইনশিরাহ দুবার আটকালো হিসেবে। ইরফান ওকে দেখিয়ে দিল কোনো রকম মেজাজ না দেখিয়ে। ভাইয়ের পরিবর্তন আর চোখে দেখে ইসি। ফোনটা হাতের কাছে অথচ গেমস খেলছে না, সিগারেট খাওয়ার জন্য নির্লজ্জতা করছে না, সুন্দর মতন কাজ করে যাচ্ছে একটানা। এক ফাঁকে ফোনটা হাতে নিয়ে ইহানকে এসব মেসেজ করে দেয় সে। ইহান দায়িত্ব নিয়ে ওকে অফিসে কি হয় না হয় সবকিছুর খবর দিতে। এর মাঝে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড এসে আরো 2টো হিসেব দেখতে দিল ইরফানকে। আনিসুল হক এই অফিসের হেড অব অ্যাকাউন্ট সেকশন। বেতনভোগ কর্মচারী হলেও মালিকের ছেলে মেয়ের ওপর কর্তৃত্ব দেখাতে পেরে পৈশাচিক হাসি হাসে সে মনে মনে। ইরফান ভদ্র ছেলের মতো সেই হিসেবে দুটোও দেখে উঠে দাঁড়ায়। এখন একটা সিগারেট না ধরালে বড্ড বেশি ভণ্ডামি হয়ে যাবে। ইরফান এতটা ভণ্ড না, কিন্তু আনিসুল হক আরো 2টো হিসেব এনে তার হলুদ দাঁতের পাটি বের করে বলল, আরও 2টো হিসেব দেখে দাও, লাঞ্চ টাইম যে হয়নি, মালিকের ছেলে বলে কাজে ফাঁকি দেওয়া যাবে না। ইরফান আগের ইরফান হলে আনিসুল হক থাকতো না। ইরফানের ঠোঁটের আগায় খুব মার্জিত একটা গালি এসেছিল, যদিও সে বহু কষ্টে আটকে দিল সেটাকে। এর মাঝে স্বামী নিয়ে আসার ঢুকেছে অফিসে। সে ঘন্টা খানেকের মতো থাকবে এখানে। ইলহাম বাড়িতে রয়ে গিয়েছে। ইরফান গালি আটকে মুখটাকে খিচিয়ে রেখেছে। 2 গালের পেশি সংকুচিত, প্রসারিত করছে বারবার। গালিটা কোনো অবস্থাতেই বেরোতে দেওয়া যাবে না, যাবেই না। আনিসুল হক পৈশাচিক হাসি হাসতে হাসতে চলে যায়। স্বামীন এসে গম্ভীর মুখে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, মুখটাকে এমন করছো কেন? একটা লম্বা শ্বাস ফেললো ইরফান, বলল, বড় বাবা, এটা মুখের এক্সারসাইজ, প্রফেসর শিখিয়েছে, 3 বেলা করতে হয়। কাজ করো। বলেই কেবিনে ঢুকে স্বামীন। ইরফান আরো একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, সুধীর ভাই আনিসুল। ইসি মোগলাই পরোটা খেতে খেতে বলল, কিছু বললি রে? না রে, তুই খা। সিগারেটের প্যাকেট ড্রয়ারে পুড়ে রেখে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল ইরফান মির্জা। আজ প্রেরণার সব থেকে ব্যস্ততম দিন শুদ্ধকে নিয়ে। আগামী পরশু শুদ্ধ ইবনে ওয়াজিদের জন্মদিন। প্রতিবারের থেকে শুদ্ধ এইবার বেশি এক্সাইটেড তার জন্মদিন নিয়ে, কারণ তার বন্ধুরা এবছর ঘুরে ঘুরে শুদ্ধ সব বন্ধুদের বার্থডে পার্টি দেখেছে। সে চাচ্ছে ঠিক ওইভাবেই উদযাপন করতে তার জন্মদিন। যাকে যাকে শুদ্ধ ইনভাইট করবে তাকে শুদ্ধের পছন্দের কস্টিউমে সেজে আসতে হবে। এটা শুদ্ধের এবছরের জন্মদিনের থিম। মাম্মাকে নিয়ে ইতিমধ্যেই শুদ্ধ কিছু চরিত্র বেছে নিয়েছে। প্রেরণা ছিলেন এমন বাচ্চামি প্রথমে লাই দিতেই চায়নি। পরে যখন তীব্র আগ্রহ আর উত্তেজনায় ভরা ছোট মুখের দিকে তাকালেও বুকটা মোচড় দিয়ে উঠল প্রেরণার। শওকত ওয়াসিদ বেঁচে থাকলে তিনি কি কখনো ছেলের এমন আবদার ফেরাতেন? অবশ্যই না। দরিয়া উল্টে গেলেও ছেলেকে বেজার করতেন না তিনি। জন্মদিন অনুষ্ঠানের অর্ধেক খরচ প্রীতম দেবে বলেছে সাফ। প্রেরণা নিষেধ করতে পারেনি ভাইকে, শুধু বলেছে, যা করবি ইনুর সাথে কথা বলে করবি। সবকিছুই ইনুর সাথে কথা বলে করেছে প্রীতম, শুধু শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রিত অতিথিদের লিস্ট বাদে। মঈন ইসি দুজনকে আলাদা করে কল করে প্রেরণা ইনভাইট করেছে। আর ও বাড়ি থেকে ইরফান মির্জা ব্যতীত সবাইকে কল করে নিমন্ত্রণ করেছে।
একটা সমস্যার সূত্রপাত এখান থেকেই হয়েছে। যখন বোকা শোকা অবুঝ ইনু জানলো প্রীতম তার মেজো দাদানকে ইনভাইট তো দূরে থাক, যখন শামীমকে সপরিবারে নিমন্ত্রণ করেছে তখন ইরফানের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করেনি। সন্ধ্যা থেকে এই নিয়ে ভীষণ অস্থির হয়ে উঠেছিল ইনু। সবসময় দেখে ইনশিরাহ আপুর বাড়িতে সবসময় যায় মেজো দাদান, কত মজা করে ওরা। মেজো দাদান কত কি নিয়ে যায় আপুর জন্য, কিন্তু কখনো তার বাড়িতে আসতে পারে না। আচ্ছা, সে না হয় মেনে নিল মেজো দাদার দোষী, আসার দরকার নেই, তাই বলে প্রীতম এতটা অসামাজিক কি করে হতে পারে? ভীষণ মন খারাপ লাগলেও প্রীতমকে শুরুতে কিছু বলতে ইচ্ছে হয়নি তার, কিন্তু পরে যখন দেখলো আশেপাশের কিছু মানুষ যারা অতটা কাছেরও নয় তাদেরও প্রীতম কত আন্তরিক হয়ে ইনভাইট করেছে, তখন থেকে সমস্যাটা শুরু করেছে ইনু। রাতে প্রেরণা আর প্রীতম যখন খাচ্ছিল, খাওয়া প্রায় শেষ, ইনু হন্তদন্ত হয়ে গিয়ে দুই ভাই বোনের সামনে দাঁড়ায়, কারণ বোঝাপড়াটা এই দুই ভাই বোনের সাথেই তার। সরাসরি বলল, মেজো দাদানকে ইনভাইট করেছো? প্রীতম বেসিনে হাত ধুয়ে আবারও চেয়ারে বসে ঠান্ডা গলায় বলল, না। কেন? বড় বাবাকে বলেছি সপরিবারে আসতে, তোমার মেজো দাদান তো পরিবারের বাইরে নয়। কিন্তু ঢং করে তো প্রত্যেকের নাম আলাদা করে উচ্চারণ করেছো, মেজো দাদানের কথা তোলনি কেন? প্রীতম প্রেরণা দুই ভাই বোন দুজনের দিকে তাকায়। প্রেরণা উঠে যেতে চায় এই ঝামেলা থেকে, সে জানতো এমন কিছু এখন থেকে ঘটতেই থাকবে রোজ। ইনু বলল, দাঁড়ান আপু, কথা আপনার সাথেও আছে। দাঁড়াই প্রেরণা। প্রীতম খানিকটা ধমকে বলে, আপুকে টানছো কেন এর মধ্যে? শ্বশুর বাড়ি তো আমার, আপুর নয়। কিন্তু তুমি তো আপুর কথা মতো চলো। ইনু দুম করে বলে দেয় কথাটা খুব কটু লাগলো প্রেরণার কাছে, কিন্তু কোনো জবাব দিল না। সে জানে ইনু এমন করে ভাবার মেয়ে নয়, মাথা ঠিক নেই দেখে বলে ফেলেছে। কিন্তু প্রীতম ধমকে ওঠে ইনুকে, বলে, এই তুমি কি মিন করতে চাচ্ছ? আমাদের দুজনের মাঝে আপুকে টানছো কেন তুমি? ইনু প্রীতমের ধমকটা নিতে পারেনি, হঠাৎ ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ওঠে। সারাদিনের মন খারাপ, বিতৃষ্ণা সব জল হয়ে গড়িয়ে নামে চোখ থেকে। প্রণবী ঘরে বসে ভাবির কান্না শুনছিল চুপচাপ। ইনু কাঁদতে কাঁদতে চেঁচিয়ে প্রীতমকে বলল, অসামাজিক লোক একটা। কি হতো আমার মেজো দাদানকে ইনভাইট করলে? সে চলে আসতো? এই আমার মেজো দাদান কখনো আসতো? বললে কি হতো একটু? মেজো দাদান যখন আমাকে ইনভাইট করে তখন তো বলে তোর স্বামী আর তুই আসিস, তুমি কেন বললে না তার কথা? আর আসলে কি হতো আমার বাড়িতে? তোমার বোনকে এতগুলো লোকের সামনে থেকে আমার মেজো দাদান খেয়ে ফেলতো না তো? প্রণবী চুপচাপ ভাবির কথাগুলো শুনছে। প্রীতম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। প্রেরণার মেজাজ বিগড়ায়, থমকে বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইনু, যাও ঘরে ঘুমাও, কাল সকালে তোমার সাথে আমি এ নিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। ইনু শান্ত হয় না। প্রেরণার ধমকটা তার গায়ে আরো রাগ ধরিয়ে দিল। বলল, হ্যাঁ এটাই তো পারেন আপনারা ভাই বোন দুজন, আমাকে ধমকাতে, ডোমিনেট করে রাখতে, খুব সহজে। প্রীতম তৎক্ষণাৎ টেবিলে একটা চাপড় মেরে চেঁচিয়ে বলে, একদম আপুর সাথে বেয়াদবি নয়, যাও ঘরে, এক্ষুনি যাও। ইনু জেদ করে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ভাইয়ের ওপর চেঁচায়, আস্তে কথা বল, দুজনে যা ঘরে, এক্ষুনি যা। বলেই প্রেরণা নিজেই চলে যায় নিজের ঘরে, গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইনুর হাত ধরে টানছে প্রীতম, ইনু নড়ছে না। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে প্রীতম চেঁচিয়ে বলে, এত যখন মেজো দাদানের জন্য বুক পড়ে তখন আমার কাছে এসেছিলে কেন প্রেমের প্রস্তাব নিয়ে? জানতে না এমনই হবে, ও আমার শত্রু। কথাটার খুব আহত হয় ইনু, কান্না আটকে রেখে বলল, এসেছি বলে দোষ করেছি আমি? প্রীতম নিজেকে সামলে নিয়ে এবার নরম হয়, বলে, এমনটা মিন করতে চাইনি ইনু। ইনু আর দাঁড়ালো না, এক ঝটকায় প্রীতমের হাত সরিয়ে দিয়ে রুমে গিয়ে উপুর হয়ে শুয়ে রইল চুপচাপ। কাঁদতে লাগলো। প্রেরণার ঘরের বাতি অফ হলো। প্রণবী গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল গুটিসুটি মেরে। প্রীতম অসহায়ের মতো ডাইনিংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরিয়ে চলে যায় বারান্দায়। সিগারেটটা 20 মিনিটে শেষ করে ধীরে ধীরে রুমের দিকে এগোয়। রুমে পা রাখতেই সে হতবাক। দরজা আটকে দেখলো ইনু তখনও কাঁদছে, তার শরীরটা কাঁপছে রীতিমতো। ইনুর একটা সমস্যা আছে, বেশি কাঁদলে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রীতম ছুটে এগিয়ে যায় বউয়ের কাছে, বিছানায় উঠে ইনুকে টেনে কাছে নিয়ে বলে,
এই নু, কি হয়েছে? ইনুর রাগ একটুও কমেনি, একটুও না। তার বিরক্ত লাগছে প্রীতমকে। প্রীতমের হাত সরিয়ে দিতে চায়, তবে পারল না। হঠাৎ ইনু চাপা স্বরে চেঁচিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি লাগবে? আদর করতে দিতে হবে এখন? এটুকু বলে ইনু গলা থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, নাও, তারপর আমার চোখের সামনে থেকে বিদায় হও। প্রীতমের ফর্সা সুদর্শন মুখটাতে অন্ধকার নেমে আসে মুহূর্তেই। সে চূড়ান্ত আহত আর হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। ইনু উঠে নিজের কামিজ খুলতে গেলেই প্রীতম ওর হাত দুটোকে শক্ত করে ধরে থামিয়ে দেয়। তীব্র অপমানে একটা চর বসানোর অভিপ্রায় হয়েছিল ইনুর গালে, কিন্তু মেয়েটার ক্রন্দনরত মুখটা দেখে আর পারল না। বুকে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে প্রীতমের। শুধু কাপা গলায় বলল, আমি কি এটা ছাড়া তোমার কাছে আসি নাই নু? তোমার জন্য মেজো দাদানকে পাপাকে কত কথা শুনিয়েছি বিয়ের আগে, এখন মেজো দাদানের জন্য তোমাকে কথা শোনাচ্ছি। তোমরা কেন বোঝো না? আমি তোমাদের সবাইকে চাই। আমার ভালো লাগে না এসব, আর ভালো লাগে না। প্রীতমের কথার জবাব না দিয়ে নিজের মনে বলে কাঁদতে থাকে, হাঁপাতে থাকে ইনু। প্রীতম ওকে ছেড়ে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রীতম ঘরের জিনিসপত্র তুলে মেঝেতে ছুঁড়ে মারে কিছুক্ষণ। চশমা খুলে নিজের চোখ চেপে ধরে ঘরের এক কোণে বসে থাকে চুপচাপ, নিজের চুল টানে। আর ইনু আবারও বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। বাইরে ড্রয়িং রুমে প্রেরণা প্রণমী এসে দাঁড়ায়। ওরা ভাঙচুরের শব্দ শুনে এসেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবারও দুই বোন চেঁচার ঘরে চলে যায়। রাতে ঠিক মতো ঘুমোতে পারেনি ইনু। ভোর রাতে ঘুমিয়ে ঠিক সকাল 10টায় উঠেছে। ঘুম থেকে উঠে প্রীতমকে কোথাও দেখতে পায় না। ঘর থেকে বেরিয়ে গুটিসুটি পায়ে এগিয়ে যায় প্রেরণার ঘরে। গিয়ে দেখে প্রেরণা ঘর গোছাচ্ছে। মুখটা মলিন হয়ে যায় ইনুর। মনে পড়ে গতকাল রাতে প্রেরণাকে কত কথা শুনিয়েছে। চট করে নিজের ওপর ভীষণ রাগ হয় তার। যে মহিলা রোজ একবার হলেও ভাত পেখে খাইয়ে দেয় ইনুকে, সে মহিলাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ইনুর নিজেকে এখন নিজের চর মারতে ইচ্ছে করছে। কিন্তু কাল রাতে কি যে হয়েছিল, খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল মেজো দাদানের বিষয়টি নিয়ে। দুবার ভাবলো না ইনু। ছুটে গিয়ে পেছন থেকে প্রেরণাকে জড়িয়ে ধরে নরম গলায় ডাকলো, আপু সরি, খুব সরি। প্রেরণা চমকালো। পরপর শুকনো হাসি হেসে ইনুর দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ ইনুকে দেখে বলে, ওখানে বসো। ইনু প্রেরণার বিছানায় বসলো। প্রেরণা এসে ওর মুখোমুখি বসে খুবই ঠান্ডা স্বরে বলতে লাগলো, এখানে এখন আমি বা প্রণামী কারো সাবজেক্ট টানবো না, ওসব বাদ। তুমি বলো, প্রীতম কি কখনো তার আচরণে বুঝিয়ে দিয়েছে যে তোমার বাড়ি মানে প্রীতমের শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য পালনে অযোগ্য? দুপাশে মাথা নাড়ে ইনু। প্রেরণা বলে, ওর সমস্যাটা ইরফান মির্জাকে নিয়ে, তোমার গোটা পরিবার নিয়ে নয়। কদিন হয়েছে তোমার ভাই রিহাব থেকে ফিরেছে ইনু, কদিন হয়েছে আমার বোনটা একটু স্বাভাবিক হয়েছে। প্রীতমের একটু সময় দরকার, এতটুকু কি তুমি বুঝতে পারো না? আমি আবারও বলছি, প্রণামী আর আমার বিষয় না, কিন্তু আলোচনা করছি শুধু প্রীতমকে নিয়ে। সেদিন রাতে একজন ভাই হিসেবে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা স্ত্রী হিসেবে তুমি দেখেছো, বোঝো। সময় লাগবে ইনু। আমার ভাইকে আমি অসামাজিক বানাইনি। বিয়ে যখন করেছে তোমাকে, তোমার ভাইয়ের সাথে, সে অবশ্যই সামাজিকতা করতে বাধ্য। আমি বা প্রণামী কখনো আমার ভাইকে আটকাতে যাব না। শুধু একটু সময় দাও। যাও এখন গিয়ে পড়তে বসো, জামিরা আসছে, ওরা ঘর গোছগাছ করবে পার্টির জন্য, তুমি পড়ো। শুদ্ধর জন্মদিনের পার্টিতে শান্তিনীর থেকে এসেছিল আলোরা 3 যা। ইসমাম মির্জা এবং ইহান, শামিন এবং ইলহাম আসতে পারেনি। শুদ্ধের জন্য একটা দারুণ স্কুল ব্যাগ এবং ঘড়ি পাঠিয়ে দিয়েছে শামিন এবং ইলহাম। অপরদিকে ইনশিরাহ এসেছে শুধু। মইনের ডিউটি থাকায় পারেনি আসতে। তবে একটা লেটেস্ট রোবোকার খেলনা র্যাপিং পেপারে মুড়িয়ে পাঠিয়ে দিয়েছে ইনশিরাহর কাছে। শান্তিনীরের মানুষগুলো থেকে শুদ্ধর পাওয়া উপহারগুলো হলো আরও এক সেট কমিক বুক দিয়েছে, বড় বড় মনীষীদের শিশুকালের সাহসিকতার গল্পের বই দিয়েছে। ঋতু দিয়েছে একটা কোরআন শরীফ, সাথে শুদ্ধকে বুঝিয়ে বলে দিয়েছে জন্মদিনে কেক কাটলে আল্লাহ নারাজ হন। তাদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে কেউ তার আপত্তি শোনে না, তাই এখানে এসে শুদ্ধকে একটু বোঝালো।
আর যেন শুদ্ধ এসব না করে। পরি দিয়েছে কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট। ইসমাম মির্জা শুদ্ধকে 5,000 টাকা দিয়েছে এবং ইহান তাজওয়ার মির্জা শুদ্ধের জন্য বাজারের সমস্ত রং পেন্সিল, কালার টিউব, ক্যানভাস নিয়ে এসেছে। ইনুর থেকে ইহান জেনেছিল শুদ্ধ এসব কত পছন্দ করে। ইনশিরাহ মঈনের তরফ থেকে শুদ্ধের জন্য একটা রোবোকার থাকলেও ইনশিরাহর তরফ থেকে আলাদা একটা গিফট ছিল শুদ্ধের জন্যে। আর সেটা হলো ইনশিরাহ শুদ্ধকে প্রমিস করেছে মিঠির বেবি হলে সেগুলো শুদ্ধকে দেওয়া হবে। অনুষ্ঠান শেষে রাতে সবাই চলে যাওয়ার পরে প্রেরণা দেখল শুদ্ধ সবার গিফটগুলো তীব্র উত্তেজনা এবং আনন্দ নিয়ে খুলে খুলে দেখছে। আলোর দেওয়া কমিক্স খুলে খুলে দেখছে। আলোর দেওয়া কমিক্স বুক থেকে একটা বের করে ইতিমধ্যে পড়তেও শুরু করে দিয়েছে শুদ্ধ। সবগুলো গিফট, বিশেষ করে শান্তিনীর মানুষগুলোর গিফট প্রেরণা ছুঁয়ে ছুঁয়ে দেখে। খুব বেশি দামি নয়, অথচ কতটা ভালোবাসা মিশে আছে গিফটগুলো দেখলেই বোঝা যায়। প্রেরণা বসে বসে শুধু ছেলের মুখের হাসি দেখে আর শুদ্ধ মাকে কমিক্স পড়ে শোনায়। রাত গভীর হলেও ইনুর দু চোখে ঘুম নামে না। প্রীতম পাশে এসে শুয়েছে, দীর্ঘ সময় হয়েছে। আজ সারাটা দিন মনটা আকুপাকু করেছে প্রীতমের থেকে ক্ষমা চাইবার জন্য। একটু নিরিবিলি সময় হয়ে ওঠেনি। সারাদিনে প্রীতম খুব স্বাভাবিক আচরণ করলেও একটি বার ছুঁয়ে দেখেনি ইনুকে, যেখানে অকারণে কতবার লোকটা ইনুকে নরম আদর নিয়ে ছোঁয়। কাল ইনু এমন একটা আচরণ করলো চোখের মাথায়। এখন এই প্রীতম কখনো এটা ভুলতে পারবে না, সে জানে। ভীষণ অস্থির লাগছে ইনুর, আবারও কান্না পাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। সময় গড়ায়। ইনু কিছুটা এগিয়ে গিয়ে প্রীতমের গায়ে একটা হাত রেখে বলে, প্রীতম। প্রীতম হাতটা সরিয়েও দেয় না, কিছুই করে না। সিলিংয়ের দিকে দৃষ্টি দিয়ে চুপ করে শুয়ে আছে শুধু। তবে ইনু দেখলো লোকটা দৃঢ় শক্ত নিজের স্থানে। তার ইগোতে বড্ড আঘাত করেছে ইনু। পুরুষের ইগোতে আঘাত করলে এত সহজে ক্ষত সারানো যায়? ইনুর শ্বাস বন্ধ হয়ে আসছে। তার এত মুড সুইং হচ্ছে কেন সে বুঝতে পারছে না ইদানিং। এক লাফে উঠে সে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। তারপর ইনশিরাহকে কল করে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে,